আমাদের এই স্কুলের প্রধান শিক্ষকের গুরু দায়িত্ব বহু বছর ধরে যিনি নিজের কাঁধে বহন করেছেন, আমাদের সকলের প্রিয় সেই শ্রী অতীন্দ্রমোহন ব্যানার্জি, আমাদের অতীনদা আজ অবসর গ্রহণ করছেন। কিন্তু আমরা নিশ্চিত জানি যে আমাদের বিপদে আপদে অতীনদা আবার আমাদের মধ্যে এসে দাঁড়াবেন। অতীনদার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার উপদেশ নিয়ে আমরা আমাদের স্কুলটিকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারবো, এই আশা আমরা রাখি। এবার আমাদের অতীনদাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। অতীনদা আসুন। শ্রদ্ধেয় উপস্থিত ভদ্র মহোদয় এবং মহোদয়াগণ, আমার এতদিনকার সহকর্মীবৃন্দ এবং সন্তান তুল্য ছাত্র ছাত্রীরা, এতক্ষণ আমার স্নেহ শ্রী সুকুমার মুখার্জি আমার প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন, জানি না আমি তার যোগ্য কিনা। এই স্কুলটাকে ঘিরে আমি অনেক স্বপ্ন দেখেছি, হয়তো তার কিছু কিছু সত্যি করতে পেরেছি, কিছু কিছু পারিনি। তাই তো আমার স্ত্রী কল্যাণী বলতেন, এই স্কুলটা তার সত্যি না। তারপর হঠাৎ একদিন তিনি চলে গেলেন। পুরো সংসারের দায়িত্ব, চারটে ছোট ছেলে মেয়েকে মানুষ করা, আর তার সঙ্গে এই স্কুলের মাস্টারি, দুয়ের মাঝে পড়ে হিমশিম খেতে খেতে খেয়ালই করিনি বয়সটা কখন যে গড়িয়ে গড়িয়ে 65 কোঠায় গিয়ে পৌঁছে গেছে। একদিন সকালে ঘুম থেকে উঠতেই ভোরের সূর্য আমায় জানিয়ে দিল আমি বুড়ো হয়ে গেছি। বিদায় নেবার আগে একটা কথা বলি, আমি এতদিন তোমাদের মধ্যেই ছিলাম, তোমাদের মধ্যেই আছি, তোমাদের মধ্যেই থাকবো। যেমন ভাবে পিতা বেঁচে থাকেন তার সন্তানদের মধ্যে। অতীনদা, এই আমাদের স্কুলের ছাত্রী মিনতি দাশগুপ্ত, ও আপনাকে লাঠিটা উপহার দিতে চায়। বাহ, লাঠিটা তো খুব সুন্দর, কিন্তু লাঠি নিয়ে আমি কি করবো মা? বারে, আমার দাদু যে বললো এই লাঠিটা তোমার এখন দরকার। তোমার দাদু ঠিকই বলেছেন, বৃদ্ধ বয়সে লাঠি দরকার হয়, কিন্তু আমি তো সেরকম বুড়ো এখনো হইনি মা। তাছাড়া জানো তো, বৃদ্ধ বাবা মার কাছে তাদের ছেলে মেয়ে নাতি নাতিরাই হলো আসল লাঠি। তাদের কাঁধে ভর দিয়েই তো বৃদ্ধরা বাকি জীবনটা কাটায়। হ্যাঁ, আর সেই হিসেবে তো আমার বাড়িতে অনেক লাঠি আছে মা। তাহলে তুমি এটা নেবে না? নেবো মা, নেবো। তোমার এই উপহারটা আমি সযত্নে রেখে দেবো। থাক থাক, আশীর্বাদ করি মা, ভালো থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো, আর সব সময় অন্যের কল্যাণ চিন্তা করো। নারীর রূপই হলো কল্যাণময়ী, কল্যাণী। এসো আমরা সকলে মিলে আমাদের প্রার্থনার সঙ্গীতটা গাই। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে।
শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ পাব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ পাব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের বৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো জগৎ দানে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। আর একটা মিষ্টি খান অতীনদা। খবরদার না ভাই, বুড়ো হলেই শরীরে নোনতা রক্তটা হঠাৎ মিষ্টি হতে চেষ্টা করে, তাকে একদম প্রশ্রয় দেওয়া উচিত নয়। মানে আপনি ব্লাড সুগারের কথা বলছেন? অতীনদা এমন এক একটা কথা বলেন এক এক সময়। আচ্ছা দাদা, আপনার বাড়ি থেকে তো কেউ এখনো এলো না, এত সমস্ত জিনিসপত্র রয়েছে, আমি বরং আপনাদের বাড়ি পৌঁছে দিয়ে আসি। ট্যাক্সি আনতে পাঠাবো? আমরা এসে গেছি। না না, আপনাকে ট্যাক্সি ডাকতে হবে না, আমি গাড়ি নিয়ে এসেছি। হ্যাঁ সোমনাথ, এসো 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 এসো, চলো। বেটার লেট দেন নেভার। হাই লিপিমা, এই হলো আমার জামাই সোমনাথ মুখোপাধ্যায়। নমস্কার। আর এই আমার দুষ্টু মেয়ে লিপি। আর এনারা এখানকার শিক্ষক শিক্ষিকা। আর আর সুকুমারকে তো তুই চিনিস? হ্যাঁ ও হ্যাঁ, আগে আপনি আমাদের বাড়িতে প্রায় আসতেন। হ্যাঁ। আমার বিয়েতেও এসেছিলেন, মনে আছে একটা খুব সুন্দর হলুদ শাড়ি আমায় দিয়েছিলেন, আর সেই শাড়িটা পরে আমি। ব্যাস শুরু হলো, আর থামবে না। এবার সেই শাড়িটা পরে কবে কোথায় কখন গিয়েছিল সেই পুরো ইতিহাসটা আপনাদের শুনতে হবে। দেখছো তো বাবা, হ্যাঁ। এই জন্য আমি কথা বলতে চাই না। সোমনাথ, আমার মেয়েকে তুমি চটি দিলে? হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, এবার চলো। আসুন আসুন। অতীনদা, আপনি গাড়িতে বসুন, আমি জিনিসগুলো গাড়িতে তুলে দিচ্ছি। আমি আসি ভাই। লিপি, তোর দাদারা কেউ এলো না কেন বুঝতে পারছি না। অথচ আজ বিদায় সম্বোধনী সবাই যাবে বলে সবাই অফিস থেকে ছুটি নিয়েছে। নিচে সোমনাথকে কষ্ট করে আসতে হলো। না না, কষ্টের আর কি, আমরা ও বাড়িতে গেছিলাম, আপনি এসছেন কিনা দেখতে, শুনলাম আপনি ফেরেননি, তাই চলে এলাম। অথচ জানো বাবা, গিয়ে দেখি সবাই জমিয়ে বসে তাস খেলছে, সঙ্গে চা পাপড় ভাজা। এমনকি বরদাত্রী রিতেশটাকে বললাম, কি রে স্কুল যাসনি? তো দাদু আজকে রিটায়ার করছে। ও অমনি বড় বৌদি বললো কি জানো, স্কুলে গিয়ে আর কি হবে, একটু পরে তো ছুটি হয়ে যাবে। লিপি, বাবাকে কাছে পেয়ে আবার তোমার বকবকানি শুরু হলো। সোমনাথ, তোমার আজ অফিস নেই? না বাবা, আমাদের ফ্যাক্টরিতে একটা ঝামেলা চলছে, বোনাস নেই।
আবার ইউনিয়নের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে। ও তো আজকাল জল ভাত লেগেই আছে। বাবা আপনার স্কুল থেকে দেখছি অনেক উপহার দিয়েছে। হ্যাঁ, তা দিয়েছে। লিপি, ওখানে একটা সোনার পেন সেট আছে, সে তুই রাজাদাদুকে দিয়ে দিবি। ও তো আর কদিন পর স্কুলে যাবে। হ্যাঁ, আর একটা সিল্কের ধুতি আছে, ওটা তুই সোমনাথকে দিয়ে দে, ওকে মানাবে। না না বাবা, এর থেকে কিছু দেবেন না, তার চেয়ে পরে কিনে দেবেন। এগুলো আপনার, সবাই ভালোবেসে আপনাকে দিয়েছে। কি হলো? সামনে দেখো। কি ব্যাপার, ওই রাস্তায় পড়ে কেন? জানি না, দৌড়াতে দৌড়াতে সামনে এসে হুমড়ি খেয়ে পড়লো। চলো চলো দেখি। হ্যাঁ চলো। না না বাবা, তুমি আবার নামছো কেন? হ্যাঁ, না, তাহলে একটু দেখে আসি। তুমি গাড়িতে একটু বসো, আমরা আসছি। থামো, থামো। কি ব্যাপার, একে মারছো কেন? বলি ছেলে ধরা, ওনার মেয়েকে চুরি করে ধান্দা করছিল। না বাবা, আমি ছেলে ধরা নই। বাজে কথা বলবে না, আমি নিজে চায়ের দোকানে বসে দেখেছি তুমি ওনার মেয়েকে কি একটা খাওয়ালে, তারপরে বস্তাটা দেখাচ্ছিলে। আরে দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট। ও তো বলছে যে ও ছেলে ধরা নয়, ওর কথাটা একটু ভালো করে শুনতে দিন। হ্যাঁ বলো তো, কি হয়েছিল? আমি কাগজ কুড়োইনি বাবা। আমি যখন রোজ কাগজ কুড়োই, ওনার মেয়েটা রোজ দরজার কাছে দাঁড়িয়ে থাকে। আমি ওকে দেখি আর আমার নাতনির কথা মনে পড়ে। গত বছর ম্যালেরিয়ায় মারা গেছে। আমার নাতনিটা লবণ জুস খেতে খুব ভালোবাসতো। আমি তার জন্য রোজ 4 আনা লবণ জুস নিয়ে যেতুম। আজ তাই ওনার মেয়ের জন্য 4 আনা লবণ জুস নিয়ে গিয়েছিলাম। ওকে দিতেই ও কত খুশি, আমার সঙ্গে কত গল্প করলো। তারপর বললো, তোমার এই বস্তায় কি আছে? আমি মজা করে বললাম, বাঘ আছে। সেই শুনে ও ভয় দৌড় লাগালো। তাই দেখে বাবুরা আমি মারতে শুরু করলো। আমিও নিজেকে বাঁচাতে দৌড় লাগালাম। ব্যাস, ছেলে ধরা বলে সবাই তাড়া করলো। বুড়ি মিথ্যে বলছে, তাহা মিথ্যে। তুমি কি করে জানলে ও মিথ্যে কথা বলছে? এরকম ঘটনা আকচার ঘটছে। কাগজে তো পড়ছি। কাগজে পড়েছো? রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা পড়েছো? পড়নি। পড়া থাকলে এই কথা কখনো বলতে না। মানুষ এক দেখছি ভাত নয় যে একটা টিপলেই বোঝা যায় সব করে সেদ্ধ হয়েছে কিনা। এই নাও তোমার লজেন্স, এইগুলো দিয়েছিলে বলেই তো ওরা তোমাকে মারছে। না মা, আমি মার খেয়েছি আমার কপালের ফেরে। কপালের ফেরেই তো আমার নাতনিকে হারিয়েছি। এগুলো তুমি খেও মা। ও কি তোমায় ধরে নিয়ে যেতে চাইছিল? না তো, ও তোর বস্তার মধ্যে বাঘ আছে বলছিল। কি বুঝলেন? শুধু শুধু ওকে মারছিলেন। সরি বুড়ি, সরি বললেই হলো। আমার এই লাঠি দিয়ে তোমার মাথাটা বাজিয়ে যদি আমি সরি বলি। আপনার মেয়েকে দেখে ও নিজের নাতনির কথা মনে পড়ে, আর আর ওকে দেখে আপনার নিজের মায়ের কথা মনে হয় না? যান, নিয়ে যান ডাক্তারের কাছে, ওষুধ ওষুধ লাগিয়ে নিন। এসো এসো এসো, চল টিপু। এর নাম বাবা। চলুন। এই শোন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি গো? বাবার কাছে একসঙ্গে প্রভিডেন্ট ফান্ডের টাকা চাইতে গেলে বাবা হয়তো বেঁকে বসতে পারে। রাইট? আমরা এক একজন করে টাকা চাইবো, বুঝলি? আমি চাইবো সোনালি বড় হয়েছে, বিয়ে দিতে হবে, গয়নাগাটি গড়াতে হবে। হ্যাঁ, আর আমি চাইবো আমার ব্যবসাটা ভালো চলছে না, সেই চলবে। ঠিক বলেছো। আর আমি তুমি চাইবে তোমার প্রেমিকার নাম করে, বলবে বনানীর জন্য গয়না গড়াতে হবে। বাড়ি বসে না তো বৌদি। দাদু এসে গেছে, দাদু এসে গেছে। এই সময় বাবা এসে গেল। নাও ধরো, এগুলো বাবা স্কুল থেকে উপহার পেয়েছে। ও মা, কি সুন্দর। কিন্তু হাতে লাঠি কেন? এটাও উপহার। আসুন বাবা, আসুন। হ্যাঁ, আসার সময় বাবাই উপহারটাকে যে কাজে লাগালেন না, দারুণ। একজনের কাগজ কুড়ানিকে প্রায় মিথ্যে গণদোলার হাত থেকে বাঁচিয়েছেন। তাই নাকি? হ্যাঁ। বাহ বাহ বাহ, ফ্যান্টাস্টিক। তার মানে বাবা লাঠিটাকে অস্ত্রের মতো ব্যবহার করলেন। না না না, লাঠি কখনো অস্ত্র হয় না, এটা বৃদ্ধ বয়সের অবলম্বন। অবলম্বন অনেক সময় অস্ত্র হয় বাবা, যদি না তাতে পোকা ধরে। এখন দেখুন, আপনার লাঠি আপনার কি কাজে আসে? আসবে আসবে, সঙ্গে থাকতে থাকতেই সঙ্গী হয়ে যাবে। ওয়াও, দ্যাটস গ্রেট। দাদু, তুমি কত গিফট পেয়েছো? আমাদের স্কুল থেকে দিয়েছে, বুঝেছিস? হ্যাঁ, তোদের স্কুলই বটে, এখন তো আর আমার স্কুল বলা যায় না। কিন্তু রিতেশ, তুই স্কুলে এলি না কেন? না মানে মা বললো যে হ্যাঁ আজ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো তাই। বাবা,
তুমি চলো, বসবে, চলো। হুম। বাহ বাহ, এক্সেলেন্ট। হ্যাঁ, শালটা দারুণ না? এই এই এই, শোনো, ওই গত বছর শালনা ঠিক এইরকমই একটা শাল এনেছিল না? হ্যাঁ, কিন্তু তুমি তো নিলে না। কি করব বলো? আরে বাবা, এত দাম বললো না, অত দাম দিয়ে কি নেওয়া যায়? যতীন, তোর ওই শালটা বুঝি খুব পছন্দ। ঠিক আছে, তুই ওটা নিয়ে নে। না না বাবা, সে কি, স্কুল থেকে তোমাকে দিয়েছে। হ্যাঁ, আমি ওকে দিলাম। বেশ ভালো না? বাবা, এই সিল্কের ধুতিটা কিন্তু আমি নিলাম, অনেক দিনকার শখ পরবা। ওটা আমি ভেবেছিলাম সোমনাথকে দেবো। না না বাবা, ওসব সিল্কের ধুতি ধুতি পরার শখ আমার নেই। আপনি মেজদাকে দিন, মেজদা খুশি হবে। আচ্ছা, গেল। বেশ, তাহলে ওটা বিপিনই রাখ। এই না, ধরো। আর সোনালি, ওই পেন্সিলটা তুই নে। থ্যাংক ইউ সো মাচ দাদু, ইউ আর রিয়েলি কাইন্ড। রিতেশ, পিঙ্কি, তোদের না হয় পরে কিছু কিনে দেবো। বাবা, তুমি তো সবাইকে সবকিছু দিয়ে দিলে, তোমার নিজের জন্য কিচ্ছু রাখলে না। কেন মা, রইল তো এই এই লাঠি আর তোর মায়ের স্মৃতি। স্মৃতি। কল্যাণী, কল্যাণী, কি বলছো? তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। পরে শুনবো। জানো, কাল থেকে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু জানতাম ঠিক এসে হাজির হবে, আমাকে জ্বালাবে। পরে আবার তাড়া দিও না। কল্যাণী, তাড়াতাড়ি রান্না করো, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আমি শুধু ভুলো নাকি? হ্যাঁ, তুমিও কম যাও না। আজ আবার স্কুল কিসের? আজ রোববার, আজ সানডে। ও মা, তাই তো? কি আশ্চর্য, তুমি বা সাত সকালে দাড়ি কামাতে বসলে কেন? তোমার তাড়া দেখে আমিও তাড়াহুড়ো করছি। ভালো হয়েছে, ভালো হয়েছে। শোন 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 শোন, আমাদের স্কুলে একটা মাস্টারমশাই আছে, এ একটু জ্যোতিষ জ্যোতিষ করে। হাত দেখে বলেন আমার নাকি এটি মেয়ে হবে। মানে কপালে নাকি লেখা আছে। আরে আরে আরে, কল্যাণী, শোন শোন, এই হুম, সবাইকে তো সময় মেনে চলতে শেখাচ্ছ। এদিকে তোমার বাড়ির 3টে বাদরের তো ওসব কোনো বালাই নেই। সে তখন থেকে বাথরুমে 3টে মিলে হুল্লোড় করছে। এরপর কখন খাবে, কখন স্কুলে যাবে বলো তো? সে কি, ওদের এখনো চান হয়নি? যাক, দেরি করে যাক, বুঝবে। খাবে দীপেন্দু স্যারের বকুনি। যতীন, দিদি, নবীন, বেরো বেরো বাথরুম থেকে। দেখি, 3জন সাবান মেখে ভূতে পুরো বেরিয়ে কেন? হ্যাঁ, তুমি ডাকলে? ডাকলাম মানে স্কুলে যেতে হবে না? আসলে তোদের চান হয়নি এখনো? কি করে করবো? কল তো একটা। দিদিন বলছে আমি মেজো, আমি আগে করবো। আর নবীন বলছে আমি ছোট, আমাকে আগে করতে দাও। আর বড়দার গায়ে জোর বলে সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, বলছে আমি বড়, আমি আগে চান করবো। বাথরুমে ঢুকে এইসব হচ্ছে? হ্যাঁ, দাঁড়া, দেখাচ্ছি মনে। থাক থাক, তোমাকে উঠতে হবে না। তুমি খাও, তোমার স্কুলে দেরি হয়ে যাবে, আমি দেখছি। আই আই বাদর দল, চল চল, ঢোক। স্মৃতি দিয়ে বুক ভরানো যায়, কিন্তু ঘর ভরানো যায় না কল্যাণী। দাদু, কি হলো? দাদু তোমার লাঠি রাখতে দেবে? হ্যাঁ, কেন? কাউকে মারবে যাবে না তো বাবা? হ্যাঁ, মারবো কেন? ওই দিদি চাইছে একটু। ও, কি ব্যাপার বৌমা? হে, রিতেশ আর সোনালী মেয়ে কি করছে কি? তা তো জানি না, তবে আমাদের সবাইকে ডেকেছে। বলেছে দাদু রিটায়ার করেছে, তাই জন্য একটা দারুণ অনুষ্ঠান হবে। এবার শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান। বড়দিকে দেখুন এক বৃদ্ধের সাজে। বয়স আমার 65, হয়ে গেছি বুড়ো। চোখে দেখি না, কানে শুনি না, দাঁত নড়বড়ে থুথুরো। বয়স আমার 65, হয়ে গেছি বুড়ো। চোখে দেখি না, কানে শুনি না, দাঁত নড়বড়ে থুথুরো। ভুল করলে দিদি, চোখে দেখি, কানে শুনি, দাঁত নড়েনি, কেন জানো? ভেজাল খাইনি আমি কখনো। মায়ের কাছেতে শুধু কাটি দুধি খেয়েছি, বাবার পা ছুঁয়েছি, বাঁকা পথে যাইনি, সোজা পথে হাঁটি এখনো।
কানে কান দিলে ছোট হয় শুধু সিগারেটে, জিভে কি মিষ্টি বলো জলে বুকে পেটে। এই যে অঙ্গল বলো দেখি কোন ফুলে ভরে না তো ফল। বেল ফুল বেল ফল ধরে না কখনো, এই ফুল পড়ে না চোখে বলো যদি জানো। জানি পারবে না ডুমুরের ফুল, মায়ের কাছেতে শুধু খাঁটি দুধি খেয়েছি, বাবার পা ছুঁয়েছি, বাঁকা পথে যায়নি সোজা পথে হাঁটি এখনো। এবারের প্রশ্ন হলো কোন দেশ, ভূগোলেতে নেই যার কোনো উদ্দেশ্য। সতীশ তার নাম বলো কি স্টেশনে, থামে না তো কোনো ট্রেন সারাদিন মানে। পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন সে তো উত্তর খাঁটি, এ জগতে সব সেরা বলো কোন লাঠি, বলো বলো। বাঁশের লাঠি, বেতের লাঠি, কাঠের লাঠি, আরো আছে মোষের শিঙে চকমকে লাঠি। লাঠি আছে অনেক তবু সেই তো সেরা লাঠি, সংসারে যাকে ধরে শেষ বয়সে হাঁটি। বুড়ো হয়ে কেমন করে সব প্রশ্নের উত্তর দাও, এটাই আমার শেষ প্রশ্ন, দাদু তুমি জবাব দাও 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 দাও। নকল চুল পড়তে তোমার লাগলো সময় মিনিট 5, আমার চুল পড়লো পাকা অভিজ্ঞতার রোদের আজ। আসল বুড়ো নকল বুড়ো তফাৎটা কি বুঝতে দিদি, 65 বছর ধরে দুনিয়াটা দেখতে যদি। দাদু তুমি খুব বাজে, হারিয়ে দেবে আমাকে। এদিকে ইলেকশন চলে এসে গেল কথা নয়, কাকে ভোট দেবো সেটা তো আবার আমাদের ভাবতে হবে, বুঝতে পারলে? সবাইকেই তো এখন এবারে আমায় দাও। আরে এসো এসো অতীন্দ্র, এসো। কেমন আছো সরন্দ? সব ভালো তো? হ্যাঁ সব খবর ভালো, তোমার কি খবর? এই আর কি। কাল তো রিটায়ার করলে, বলো তো। একটু যে খারাপ লাগছে না তা বলবো না, তবে কি জানো শিবশঙ্কর, একদিন তো সবাইকে নিজে নিজে চেয়ার ছাড়তে হয়, কতকাল আর জোর করে আঁকড়ে থাকা যায় বলো? না না ও কথা বলো না, ওসব কথা খাইতে চাকুরিজীবীদের বেলা। এই ধরনের যারা রাজনীতি করে কি মন্ত্রী টন্ত্রী হয়, তাদের কি বয়সের কোনো মাপকাঠি আছে? ঠিকই তো বলেছে। দেখো দেখো, বয়সের সালা কোনো মা বাপ নেই, তবু মন্ত্রীর গদি আঁকড়ে বসে আছে। যতক্ষণ না জনতা ঘাড় ধরে তাড়াচ্ছে, ভাই ওপরওয়ালা চুলের মুঠি ধরে টেনে তুলে নিচ্ছে, ততক্ষণ ছেলে চেয়ার ছাড়বে না। মাইকও ছাড়বে না, সুযোগ পেলে ভাষণ দিতে শুরু করবে। বন্ধুগণ, চালের দাম কমে গেল, আলুর দাম কমে গেল, পটলের দাম। ওসব কথা থাক থাক। তাও তিন্দ কি কি পেলে স্কুল থেকে? এই হলো ব্যবসাদারের চরিত্র, সব সময় পাওনা গন্ডার হিসেব। 100 বার। যে মানুষটা তার সারাটা জীবন স্কুলের জন্য বিলিয়ে দিল, তার বদলে অবসর নেওয়ার সময় কি পেলো জানতে চাইবো না? পেয়েছিলাম তো অনেক কিছু, কাশ্মীরি শাল, সিল্কের ধুতি, ঘড়ি, ছাতা, পেন সেট, বাহ সব সব দিয়ে দিলাম। যে শালা পেতে না পেতেই দিয়ে দিলে, একটু শালা ওই খেয়ে উঠেই কাঁচা খুলে মাঠে গিয়ে বসে। তাছাড়া কি হবে ওসবে, শুধু এই লাঠিটা রেখে দিয়েছি। এটি বাচ্চা মেয়ে দিয়েছিল, ভারী মিষ্টি মেয়েটি। সে তো বুঝলাম। আচ্ছা বলো তো, অতীন্দ্র এই লাঠিটা দিয়ে কি করতে পারে? কি এক লোকের পেছনে কাটি করে ছাড়া তো এই লাঠির কানা করিও দাম নেই। তাহলে লাঠিটা তোমাকেই দিয়ে দিই, তুমি তো কাটি করতে ওস্তাদ। হ্যাঁ ভালো কথা অতীন্দ্র, প্রভিডেন্ট ফান্ডের টাকাটা পেলে ফিক্সড ডিপোজিট করে দিও।
কিন্তু ভাই ওটা যেন ওর ছেলেদের বিলিয়ে দিও না। ওটা আচ্ছা করলেই দেখবে বৌমারা হাতে হারিকেনটি ধরিয়ে দেবে, মানে ওই রেশনের থলি, বাজারের ব্যাগ, দুধের বোতল। হ্যাঁ, আজকাল তো ছেলে বউয়েরা কাজের লোকেদের অভাব মিটিয়ে নেয় পুরীদের দিয়ে। যা হয়েছে আমাদের সদানন্দের অবস্থা। মোটেই না, ভুল করছো তোমরা। আমার হাতে কেউ কিচ্ছু ধরিয়ে দেয়নি। না, উনি সবই স্বেচ্ছায় ধরেছেন। আরে বাজারের থলি, রেশনের ব্যাগ, এরা কি সুন্দরী মেয়ে ছেলে? ইচ্ছে হলো একটু ধরে নিলুম। সেটা ধরতে গেলে তো এলেম লাগে। তোমার কি সেই এলেম আছে? তোমার তো একটা কপালে বউও জোটাতে পারলেন। সারা জীবন একটা ব্যাচেলার হয়ে ধম্মে ষাঁড় হয়ে ঘুরে বেড়াবে। তুমি সংসারে জানোটা কি? আরে বাবা, ছেলেদের সংসারের হাল যদি বাপ না ধরবে তো কে ধরবে? রাস্তার লোকে এসে ধরবে? আমি তো বৌমাকে বলেছি যে স্বরূপ তো সারাদিন খাটাখাটনি করে, ও সকালবেলা উঠে বাজারে যাওয়ার দরকারটা কি? আমি তো বেকার মানুষ বসে রয়েছি। আমি তো বেড়াতে যাচ্ছি, ফেরার সময় বাজারটা করে নিয়ে চলে আসবো। তাই বলে কাছের বাজার ছেড়ে রেল লাইনের ওপারে বাজার অত দূরে? না রে বাবু, যতই চেঁচাও সদানন্দ কিন্তু ঠিকই বলেছে। বুড়ো বাপের কাছে ছেলের সংসার মানেই নিজের সংসার, তাই তো। তাদের খুশি মানেই নিজের খুশি। চলো সদানন্দ, আজ আমিও তোমার সঙ্গে ওপারের বাজারে যাই, দেখি ভালো কি পাওয়া যায়। হ্যাঁ, দেখছো তো, যে ছেলে মেয়েদের ভালোবাসে সে সব সময় তাদের ভালো চায়। তোমরা যদি তা বুঝতে। চলো চলো আমরা যাই, চলো। যা, শেষে অতীন্দ্র ফাঁসলো। সেই কথাই বলে না, বাঁশ তুমি ঝাড়ে কেন? এসো আমার। শঙ্কর, এটা পাবলিক প্লেস, তোমার এই খিস্তি খোরগুলো বন্ধ করো তো। চল চল চল। কি গো, বাবা কি প্রভিডেন্ট ফান্ডের টাকাটার কথাটা একটু বলো। বলবো বলবো, সময় আসুক না, ঠিক বলবো। ওই করো, গাছে কাঁঠাল দেখে গোপে তেল লাগিয়ে বসে থাকো। বাবা যেন সেদে সেদে তোমাদের হাতে এসে টাকাটা তুলে দেবেন। কিন্তু বৌদি, তার আগে বাড়ি ভাড়ার টাকাটার কথা বাবাকে বলতে হবে। আজ মাসের 4 তারিখ হয়ে গেল। আচ্ছা, এটা বলা বলে কি আছে বলো তো? বাবা আগে যেমন দিচ্ছিলেন এখন তেমনই দেবেন। আগে মাইনে থেকে দিতেন, এখন পেনশন থেকে দেবেন। কিন্তু দাদা, বাবাকে তো আর দুম করে বলা যায় না যে বাবা তুমি এই মাসের বাড়ি ভাড়াটা দেবে তো। নাটক করো। নাটক? বাবা এলে দাদা বলুন, বাবা একটু আগে বাড়ি হলে এসেছিল তোমার খুঁজে এই মাসের বাড়ি ভাড়ার জন্য। আমি একটু বাদে আসতে বলেছি, দেখো না বাবা কি জবাব দেন। মন্দ বলনি, দেখা যায়। বৌমা শোনো শোনো, আসি বাবা। সদানন্দের সঙ্গে রেল পাড়ের বাজারে গেছিলাম, ভালো রুই মাছ দেখে কিনে নিলাম, তার সঙ্গে একটু টাটকা সবজি। তাই তো? ধরো, খুব ধরো। ভালো করেছেন বাবা। খুব ভালো করেছেন। মুখদা, মুখদা, ঠিক এলো। এলো, এলো, এটা তাড়াতাড়ি কেটে ভালো তো বাবা। দেখে মনে হচ্ছে টাটকা, এখনো এটা ভালো করে মাছের ঝাল দিয়া করো। বাবা খেতে না খুব ভালোবাসে। হ্যাঁ, যাও 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 যাও। বাবা বাজারটা এবার থেকে আপনি করলে খুব ভালো হয়। আপনি কি একটু চা দিই বাবা? দাও দাও দাও। বৌমা, হ্যাঁ বলুন। কাল থেকে না রাত্রির বেলা তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে হ্যাঁ। টেবিলের উপর ওই বাজারে থইটা রেখে দিও। আচ্ছা। সকালে মর্নিং ওয়াক থেকে ফেরার সময় আমি বাজারে করে নিয়ে আসবো। ঠিক আছে বাবা। বাবা, হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ডে কত টাকা পেলে? চেকটা তো এখনো হাতে পাইনি, দেখি কেটে কুটে কত পাই। দাদা, বাড়িওয়ালার কথাটা বাবাকে বলো। বাড়িওয়ালা? কি হয়েছে বাড়িওয়ালা? না, ওই বাড়িওয়ালা সতীশ হালদার এসেছিল একটু আগে তোমার খোঁজে। বলো যে প্রতি মাসেই 3 তারিখের মধ্যেই তোমার বাবা বাড়ি ভাড়াটা দিয়ে দেন। হ্যাঁ। তা এ মাসে তো 4 তারিখ হয়ে গেল, এখনো ভাড়াটা পেলাম না। তাই না, আমি অবশ্য বলেছি, আমি বলেছি যে বাবা তো মর্নিং ওকে গেছেন, এখনো ফেরেন। আপনি না সন্ধ্যেবেলাতেই আসবেন। হ্যাঁ, আর আসলে প্রতি মাসে তো তুমি বাড়ি ভাড়াটা দিয়ে দাও, তাই বলছিলাম যে আমাকে ছবিটা কি হলো? হলো, হলো। বাবা বললে না তো ওই ভাড়ার ব্যাপারটা কি হবে, মানে কবে দেবে? সতীশ হালদার বোধহয় বুড়ো হয়ে গেছে, তাই কোনো কিছু মনে রাখতে পারছে না। গতকালই ওকে বাড়ি ভাড়াটা দিয়ে এসেছি। এই না, রসিদটা ওকে দেখিয়ে দিও।
হ্যালো, ইয়েস, জাস্ট মিনিট প্লিজ। স্যার, হ্যাঁ আপনার একটা ফোন আছে, স্পিক হিয়ার। ওকে, থ্যাংক ইউ। আমি একটা লাইন পেতে পারি ম্যাডাম? 1 বছর ধরে তো লাইন মারছো, এখনো লাইন চাই? তা আস্তে এত দেরি হলো কেন? আর বলো না, বাড়িতে বাবা যে একটা কাণ্ড করেছেন না, আমাদের তো আধ ঘন্টার জন্য একেবারে স্ট্যাচু করে দিয়েছিলেন বাড়ি ভাড়ার ব্যাপার। তার মানে? পরে বলবো। এদিকে বস যে এসে 3 বার তোমাকে তলব করেছেন স্যার। উফ, আচ্ছা এই শালা বিভাগ দোষীটা কি হাত গুনতে জানে? ঠিক যেদিন একটু দেরি করে আসবো সেদিনই সকাল থেকে আমার খোঁজাখুঁজি। শোনো না, কি? চলো না আজ বিকেলে আমি আর তুমি গিয়ে কোথাও একটু বসি। ধরো ধরো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার এসে গেছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ওকে ওকে স্যার। যাও, বসের তলব। আগে বসকে খুশি করো, আমার কথা তোমার ভাবতে হবে না। যাও। উফ, জ্বালিয়ে মারলো। আচ্ছা এই বিভাগ দোষীরা আমাদের দুজনকে একটু নিশ্চিন্তে প্রেমও করতে দেবে না শালা? নবীন, নৌশালা। তোর অফিসের এই টেলিফোন অপারেটর বর্ণী মণ্ডল কিন্তু দারুণ, ভীষণ অ্যাট্রাকটিভ। তাই তো রেখেছি। বিভাস দস্তিদারের দৃষ্টি কখনো খারাপ জায়গায় পড়ে না মাই ডিয়ার, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। অবশ্য জানি। মে আই কাম ইন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। আজকাল তোমার আসতে প্রায় দেরি হচ্ছে, কি ব্যাপার বলো তো? সরি স্যার। ইটস ওকে। শোনো, তুমি এখনই আমাদের দমদম ফ্যাক্টরিতে একবার চলে যাও। ওই ফ্যাব্রিকেশনের কাজগুলো কেন দেরি হচ্ছে সেটা নিজে গিয়ে দেখবে, তারপর টেন্ডার ভরবে। ওকে? আজকে যেতে হবে স্যার? ইয়েস। কেন? না মানে কাল যদি হতো তাহলে সোজা বাড়ি থেকে যেতে পারতাম। আজ বনানীর সঙ্গে কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে বুঝি? না মানে এবার বিয়েটা চুকিয়ে ফেলো, কতদিন আর মেয়েটাকে ঝুলিয়ে রাখবে? হ্যাঁ, আমি তো তোমাকে বলেইছি যে বিয়ের পর তোমার ইনক্রিমেন্ট আর ফ্ল্যাটের লোন এই দুটোই তুমি পাবে। জানি স্যার, কিন্তু বললেই তো আর বিয়ে করা যায় না, মানে তার জন্য তো একটা প্রিপারেশন থাকা দরকার। ইয়েস ইয়েস, আই নো। সে ব্যাপারে তোমার যদি কোনো সাহায্য লাগে তুমি আমায় বলো। ওকে স্যার, আসি। এসো। কি ব্যাপার বলতো, ঠিক বুঝলাম না তো। কোন ব্যাপারটা মাই ডিয়ার? যে মেয়ের ওপর তোর নজর, তাকে বিয়ে করার জন্য অন্যকে বলছিস? হ্যাঁ, এটাই তো আমার খেলা বন্ধু। আমি তো বিয়ে করতে পারবো না, আমি তো বিবাহিত, অথচ বনানীকে আমার চাই। তাই দুঃসময়ে শাড়ি দিয়ে আর অসময়ে বাড়ি দিয়ে আমি বনানীকে নবীনের ফিক্সড ডিপোজিট করে রেখে দেবো, আর মাসে মাসে বসে তার ইন্টারেস্ট খাও। অতীনদা, আরে সুকুমার, তুমি এখানে দাঁড়িয়ে কি ব্যাপার? আপনার জন্যই অপেক্ষা করছি অতীনদা, একটু দরকার ছিল। তো এখানে কেন, বাড়ি এলেই তো পারতে। না মানে আপনার সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই। জানতাম আপনি এই সময় রোজই এখান দিয়ে মর্নিং ওয়াকে যান, তাই। বলো বলো, কি ব্যাপার? আপনার নাতি রিতেশ একটু, বলো কি হয়েছে? রিতেশ বোধহয় একটু খারাপ দিকে চলে যাচ্ছে। প্রায় স্কুল থেকে বেরিয়ে যায়, ঠিক মতো ক্লাস অ্যাটেন্ড করে না, পাশের চায়ের দোকানে বসে আড্ডা মারে, বিড়ি সিগারেট খায়, আর কিছু বলতে গেলেই বলে জানেন আপনি আমি কার নাতি, এই সমস্ত। আর তোমরা সেগুলো বরদাস্ত করছো আমার নাতি বলে? চমৎকার। এবং কথাগুলো বলছো কাকে, যে কিনা একদিন একজন সাধারণ শিক্ষক হয়েও মন্ত্রীর ছেলেকে মন্ত্রীর ছেলে বলে ছেড়ে দেয়নি। My sons were very fine children, and my wife was not a little proud of 2 such boys. কে বলেছিল? জোরে। As she daily with, দাঁড়াও। এটা পার্ক নয়, এটা স্কুল। এখানে যখন তখন শীষ দিতে দিতে আসতে পারো না। আপনি এই স্কুলে নতুন এসেছেন তো, তাই কার সঙ্গে কথা বলছেন বোধহয় জানেন না। না, জানি না। তোমার নাম কি? অনিরুদ্ধ ভট্টাচার্য। বাবার নাম শশীকান্ত ভট্টাচার্য। আমি তোমার নাম জানতে চেয়েছি, তোমার বাবার নাম নয়। এনিওয়ে, তোমরা এখন ক্লাসে ঢুকতে পারবে না, তোমরা 10 মিনিট লেট এসছো। 10 মিনিট কেন, আমরা 25 মিনিট দেরিতে এলেও ক্লাসে ঢুকতে পারি। আপনি আমার পরিচয়টা জানেন না, তাই এই কথা বলতে সাহস পেলেন।
আমি শুধু তোমার একটা পরিচয় জানি, তুমি ছাত্র, আমি শিক্ষক। আর ছাত্ররা যদি শীষ দিতে দিতে দেরি করে আসে, শিক্ষক তাদেরকে ক্লাসে ঢুকতে দেয় না। হ্যাঁ, একজন সাধারণ ছাত্রকে যে কোনো শিক্ষক ক্লাস থেকে বের করে দিতে পারেন, কিন্তু একজন মন্ত্রীর ছেলেকে নয়। ইয়েস, আমি মন্ত্রীর ছেলে। অতএব এবার আমার পরিচয়টা শুনে নিশ্চয়ই আমাকে ক্লাসে ঢুকতে দেবেন। আয় সব। Do you have some difficulty understanding me? বেরো এখান থেকে। Get out! কি ব্যাপার ইন্সপেক্টর, কি হয়েছে? এই স্কুলের টিচার অতীন্দ্রমোহন ব্যানার্জির সাথে আমাদের মিনিস্টার সাহেব একটু দেখা করতে চান। আমি অতীন্দ্র মোহন ব্যানার্জি। আসুন, বলুন। স্যার, ইনি অতীন্দ্রমোহন ব্যানার্জি। নমস্কার। আজ আপনি আপনার ক্লাস থেকে একটি ছেলেকে চড় মেরে বের করে দিয়েছেন। আগে হ্যাঁ, আমার নাম শশীকান্ত ভট্টাচার্য। অনিরুদ্ধ আমারই ছেলে। গুরুর সামনে ছাত্রের একটাই পরিচয়, সে তার শিষ্য, এইমাত্র। মন্ত্রীর ছেলে বা রাজার ছেলে নয়। তাই এক ক্লাস ছেলের সামনে একটা থাপ্পড় ওর অপরাধের উপযুক্ত শাস্তি নয়। আপনি এখন ওকে এক স্কুল ছাত্রছাত্রীর সামনে আবার মারবেন, তাহলেই ওর অপরাধের উপযুক্ত শাস্তি হবে। মাসের পা ধরে ক্ষমা চা, বলার জীবনে মন্ত্রীর ছেলে বলে নিজের পরিচয় দিবি না। জীবনে এমন অন্যায় আর কোনোদিন করবো না মাস্টারমশাই, আমাকে ক্ষমা করে দিন। বাবা আমাকে বাড়িতে খুব মেরেছে, বলেছে নিজেকে মন্ত্রীর ছেলে বলে পরিচয় দিয়ে আর কোনোদিন অহংকার করবি না। তোমার বাবা ঠিক বলেছেন অনিরুদ্ধ, অহংকার বড় খারাপ জিনিস। অর্থ, মান সম্মান এসব নিয়ে কখনো অহংকার করুন না। মানুষের ছায়া যতদিন মানুষের পায়ের তলায় আছে, ততদিন জানবে সে ঠিকই আছে, জানবে সূর্য মধ্য গগনে আছে। কিন্তু মানুষের ছায়া যেদিন মানুষের চেয়ে লম্বা হয়ে যাবে, সেদিন জানবে সূর্য অস্ত যাচ্ছে। তাই পিতৃ পরিচয় তোমার আদর্শ হোক, অহংকার নয়। বাহ বাহ, খুব সুন্দর কথা বলেছেন মাস্টারমশাই, খুব সুন্দর। বাহ, জানেন ও কতদিন কথাটা মনে রাখবে, কিন্তু আমি সারা জীবন মনে রাখবো। হ্যাঁ, হয়তো তাহলে এই সত্যিকারের দেশের কাজ করতে পারবো। শশীকান্ত বাবু, আমি জানি আমাদের দেশে আজকে আপনার মতন মন্ত্রীর একান্ত প্রয়োজন, তবেই দেশটা বাঁচবে। কিন্তু তার সঙ্গে এটাও জানি যে আজকে আমাদের ঘরে ঘরে আপনার মতন বাবারও একান্ত প্রয়োজন, তবেই এদেশে আবার বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ আর নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন মহান পুরুষেরা বারবার জন্মাবেন। কিন্তু আপনার মতো সৎ নির্ভীক মাস্টারমশাইয়ের তো একান্ত প্রয়োজন অতীন্দ্রবাবু, নইলে এই ছেলেদের গড়বে কে? আমিও অতীন্দ্রের আদর্শে রিতেশকে শাসন করব। বাবা, তোমার স্কুলের ওই সুকুমারের আসপর্দা কি হয়েছে দেখো, রিতেশকে কিভাবে মেরেছে। দেখুন বাবা, দেখুন, এমন ভাবে বেদ দিয়ে মেরেছে যে হাতে একেবারে রক্ত জমে গেছে। তার উপরে সুকুমার সারাদিন ছেলেটাকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে রেখেছিল। আচ্ছা বাবা, আপনার নাতি হয়েও ওকে ওই স্কুলে ওইভাবে মার খেতে হবে, তা আবার অন্যান্য ছাত্রদের সামনে? সুকুমার মাস্টারমশাই শুধু শুধু মারেননি ওকে। রিতেশ আজকাল প্রায় স্কুল কামাই করে, চায়ের দোকানে বসে আড্ডা মারে, বিড়ি সিগারেট খায়। আর মাস্টারমশাইরা কিছু বললেই ও বলে আমি অতীন্দ্র মোহন ব্যানার্জির নাতি। কিরে, কথাগুলো আমি মিথ্যে বলছি? তার মানে তুমি এসব জানতে? হ্যাঁ, জানতাম। এবং এখনো ও যদি ও নিজের ভুল বুঝে থাকে, তবেই ও মানুষ হবে। শোনো বাবা, বাপ ঠাকুরদার নাম ভাঙিয়ে বেঁচে থাকার দিন আর নেই। আজকের জগতে বাঁচতে হবে নিজের পরিচয়, নিজের যোগ্যতায়, তারই সম্মান পাবে।
আর তোমাদেরও একটা কথা বলে রাখি, শুনে রাখো, বাবা মারা যদি মাস্টারমশাইদের প্রতি শ্রদ্ধা না দেখায়, তাহলে তাদের ছেলে মেয়েদের মধ্যে তাদের প্রতি শ্রদ্ধা আসবে কি করে? সুকুমার মুখার্জি ওই স্কুলে শুধু মাস্টারমশাই নয়, হেড মাস্টারমশাই। ভবিষ্যতে কখনো ওকে নাম ধরে বা তুমি বলে কথা বলো না, এটা কোনো শিক্ষার পরিচয় নয়। সোনালি, হুম, বিয়ার আর বিয়ার খাবো না, অনেক খেয়েছি। প্লিজ, এটাই লাস্ট। এরপর ক্লাবের ডান্স প্রোগ্রামে যাব। প্রশান্ত, হ্যাঁ, রোজ রোজ এসব ভালো লাগে না। তাহলে বিয়ের পর কি করবে? হ্যাঁ, বিয়ে তো অন্য ব্যাপার, এখন এসব করতে ভয় লাগে। আরে ভয় কিসের, আমি তো আছি। Meet for each other. Happy
মনে হয় কি ব্যাপার কি? আপনি এখনো শুয়ে আছেন? কটা বাজে জানেন? বাজার যেতে হবে না আপনাকে? শরীরটা ভালো নেই বৌমা, কিরকম জ্বর জ্বর লাগছে। দেখুন, ওসব ন্যাকা ন্যাকা কথা আমি অনেক শুনেছি, বুঝেছেন? কাজ করতে বললেই অমনি আপনার জ্বর আসে, তাই না? না বৌমা, সত্যি শরীরটা খুবই খারাপ লাগছে, নইলে কোনোদিন এত বেলা অবধি শুয়ে থাকি? তাহলে বাজার, রেশন এগুলো কে করবে শুনি? আপনার ছেলে সারাটা দিন খাটাখাটনি করে, তাই তাকে একটু বেশিক্ষণ ঘুমোতে হয়। আচ্ছা, কোন মুখে তাকে ডেকে তুলে বাজারে পাঠাবো বলতে পারেন? লজ্জা করে না আপনার? কোনো কাজ নেই, কর্ম নেই, খালি ছেলের ঘাড়ে বসে বসে খাওয়া। সত্যি মা, দাদুর গাটা খুব গরম, জ্বর হয়েছে। এই তুই চুপ কর তো, তোর পড়া কর। ওসব ভাল্লুকের জ্বর আমি অনেক দেখেছি। শুনুন, ব্যাগ, কার্ড আর টাকাটা রইলো, যান রেশনটা তুলে নিয়ে আসুন। এ কি অতীন্দ্র, তুমি কি ব্যাপার? আজ তুমি বেড়াতে যাওনি দেখে আমি খোঁজ নিতে এসেছিলাম। ওই একটু সর্দি সর্দি ভাব হয়েছে, তা সকালে বৌমা কিছুতেই বেরোতে দিলেন না, বললেন যে আবার বেরিয়ে যদি ঠান্ডা লেগে জ্বর টর আসে। তা তুমি কোন দিকে যাচ্ছ? তুমি কোন দিকে যাচ্ছ? আমি এই একটু রেশনের দোকানে যাবো আর কি। কিন্তু এখন প্রথমে তোমাকে অন্য জায়গায় যেতে হবে। কোথায়? ডাক্তারের কাছে। যারা কিছু জানে না তাদেরকে যা খুশি তুমি বুঝিও সদানন্দ। আমি নিজের কানে সব শুনেছি। চল। থামো ভাই, থামো 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 থামো। হ্যাঁ, এসো, এসো। নে, ডাল দিয়ে ভাতটা ভালো করে মাখ। এ কি, আপনি ব্যাগ বয়ে আনলেন? এই অসুস্থ মানুষটা, যার গায়ে এখনো 103 জ্বর। জ্বর? এটাও জানো না। কারণ যখন তুমি বেলা 8টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছিলে, তখন তোমার বউ এই অসুস্থ মানুষটাকে জোর করে রেশন তুলতে পাঠিয়েছিল। মোটে আমি জোর করিনি। মিথ্যে কথা বলো না বৌমা, আমি নিজের কানে শুনেছি। স্বরূপ, বৌমা পরের বাড়ির মেয়ে, কিন্তু তুমি তোমার নিজের বাপকে নিচের ঘরে ফেলে রেখে চাকরের মতন খাটাও। তোমার লজ্জা করে না? দেখুন, আমি আমার বাবার সঙ্গে কিরকম ব্যবহার করব এটা নিশ্চয়ই আপনার কাছ থেকে শিখতে হবে না। নিশ্চয়ই নয়, কারণ এটা কখন নয় যেটা আমি শেখাতে পারবো। এটা মনুষ্যত্ব, যেটা বানান জানলেও অনেকেই তার মানে বোঝে না। আর যারা মানুষই নয় তাদের বোঝাবো? হ্যাঁ, এত বড় শিক্ষক আমি নই। সেটা শেখাতে পারে শুধুমাত্র ওপরওয়ালা। সময় আসুক, উনি তোমার ঠিক শিখিয়ে দেবেন। বৌমা, এগুলো তুলে রাখো। আমি আসি ভাই। বেশ। ওপরওয়ালা কে বাবা? বাড়িওয়ালা? চুপ কর। বাইরের লোকের সামনে নিজের ছেলেকে এইভাবে অপমান করলে বাবা, এটা কিন্তু মনে থাকবে। বাবা না ছাই, 70। বাবা, চা। হ্যাঁ। বাবা, আপনি নাকি আজ সকালে রেশন দোকানে গিয়েছিলেন? হ্যাঁ, তোমায় কি বললো? না মানে, সোনালী কলেজ যাবার পথে দেখেছে তাই। হ্যাঁ, আমার ওই বন্ধু সদানন্দের একটু শরীরটা খারাপ হয়েছিল, তাই। ইস, আগে জানলে আমাদের রেশন কার্ডগুলো আপনাকে দিয়ে দিতাম।
আমাদের তো 2 সপ্তাহ রেশনই তোলা হয়নি। কেন? আজ নয় কাল করে তোলা হয়নি আর কি, কার্ডগুলো ল্যাপস না হয়ে যায়। শোনো বৌমা, কাল আমি রেশনটা তুলে দেবো। বাজারে থলের পাশে রেশন কার্ড আর টাকাটা তুমি রেখে দিও। আচ্ছা বাবা। আরে ঠাকুরজি, এসো এসো, কেমন আছো? ভালো। আরে বাস রাজা দাদু, এসো 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 এসো। না এসো 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 এসো। প্রণাম করো। বাবা, এই কি আবার প্রণাম কিসের? হ্যাঁ বলো, কাল থেকে আমি স্কুলে যাব। কাল থেকে আমি স্কুলে যাব। তাই নাকি? আর তো আশীর্বাদ করতে হয়, মন দিয়ে পড়াশোনা করো আর বিরাট একটা মানুষ তৈরি হও। হ্যাঁ ঠাকুরজি, রাজাকে কোন স্কুলে ভর্তি করলে? আমাদের বাড়ির কাছে একটা কিন্ডারগার্টেনে, ভালো স্কুল। তাই নাকি? তাহলে তো দাদুকে একটা উপহার দিতে হয় আশীর্বাদ হিসেবে। হ্যাঁ কি বল দাদু? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা, তুমি আমার এখন ওকে কি দেবে? দেবার মতন তো বাড়িতে কিছু নেই। এই নাও দাদু, তুমি এটা রাখো। বাবা, এতগুলো টাকা ওকে? চুপ। এই টাকাটা দিয়ে তুই রাজা দাদুকে একটা নতুন প্যান্ট শার্ট কিনে দিবি, সেটা পরে রাজা দাদু স্কুলে যাবে, আর তার সঙ্গে একটা পেন্সিল। দেখো দাদু, দেখো, এর থেকে জন্মা একটা পয়সাও নিজের জন্য খরচা না করে। কিন্তু বাবা, তোমার জামাই ভীষণ রাগ করবে, বকাবকি করবে, বলবে যে বাবা একে রিটায়ার করেছে, তার উপরে এসব ঠিক নয়। পাকামি করিস তো? রিটায়ার করেছি বলে কি আমি গরিব হয়ে গেলাম? হ্যাঁ, বানানি, স্যার। নবীনের সঙ্গে এতক্ষণ ধরে তোমাদের বিয়ের ব্যাপারে কথাবার্তা হলো। ওর প্রবলেম একটাই, ওর বাবাকে এখনো বলতেই পারেনি যে ও তোমাকে বিয়ে করতে চায়। ও বাবাকে খুব ভয় পায় স্যার। ভয় পায়? তাহলে আর বলার দরকার নেই। একেবারে বিয়ে করে বউ নিয়ে সোজা বাবাকে প্রণাম করলেই তো হয়। না না স্যার, তারপর যদি ওর বাবা মেনে না নেন? না না, সেরকম কিছু নয়। তাছাড়া আমার বাবা ঠিক সেরকম নন। তাহলে আমি যা বললাম তাই করো। চলো এই আনন্দে সকলে মিলে একটা বাড়ি গিয়ে বসে একটু জমিয়ে মদ্যপান করা যাক। কি তোমার আপত্তি নেই তো? না না স্যার, আমার আপত্তি থাকবে কেন? আর তাছাড়া আপনারা বাড়ি বসে একটু ড্রিঙ্ক করবেন, এতে আমার আপত্তি করার কি আছে? আর নবীনকে মাঝে মাঝে খাই। না 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 না, আমি নবীনের কথা বলিনি, আমি তোমার কথা বলছি। মানে তুমি আমাদের সঙ্গ দেবে তো? একটু হুইস্কি কিংবা একটু জিন এন্ড লাইম? না স্যার, আমি কখনো খাইনি। আরে বাবা, কখনো খাওনি মানে কোনোদিন খাবেন এরকম প্রতিজ্ঞা করে জন্মেছো নাকি? চলো 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 চলো। সরি স্যার, আমার না একটু লেট হয়ে যাচ্ছে। নবীন, তুমি যাবে কি? হ্যাঁ, চলে যাবো। ওকে স্যার, গুড নাইট। হ্যাঁ, এই হচ্ছে সেই জাতের মেয়ে যারা বলে যে ফেলো করি মাখো তেল, তুমি কি আমার পর? ঠিক আছে, আগে করেই ফেলি, তারপরে তেল মাখো। হ্যাঁ দাদু, হ্যাঁ। তুমি আমাকে একটুও ভালোবাসো না। কেন? হঠাৎ এই কথা মনে হলো কেন? তুমি আমাকে কখনো কিছু দাও না। সে কি? এই তো সেদিন স্কুল থেকে পাওয়া পেন্সিলটা তোকেই দিলাম। সে তো সামান্য, তাছাড়া কিনে তো দাওনি। বুঝলাম। ঝুড়ি থেকে এক একটা করে বেড়াল বেরোতে শুরু করেছে। তার মানে? তুই বুঝবি না, কারণ তুই তো শেখানো বলি বলছিস। তা কত টাকা চাইতে বলেছে বাবা মা? না, মানে টাকার অ্যামাউন্টটা কিছু বলে দেয়নি। আমি একটা ড্রেস চেয়েছিলাম কলেজের পিকনিকে যাব বলে, তখন বাবা বলল যে ওটা দাদুর কাছ থেকে চেয়ে নে, তাই তো? না মানে। তা রিতেশ পিঙ্কি কি দরজার বাইরে দাঁড়িয়ে আছে? না, চাই না তো। আমি জানি আছে। রিতেশ পিঙ্কি, আয় ভেতরে আয়। তা তোদের বাবা মা কি চাইতে বলেছে শুনি? না না, তেমন কিছু না, ওই আর কি, মানে মানে ওই বলেছে সোনালী দিদিকে দাদু যা দেবে তোরা তাই চাইবি। বাহ, খুব ভালো। ঠিক আছে, রাজা দাদুকে যা দিয়েছিলাম তাই তোদেরকেও দেবো, 500 টাকা। তোদের নিজেদের পছন্দ মতন জিনিস কিনে নিবি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ দাদু। ওকে, সি ইউ, বাই। শোনো। হ্যাঁ বলো। তোদের বাবা মা বুঝি শিখিয়ে দেয়নি যে দাদুর কাছ থেকে কিছু পেলে দাদুকে প্রণাম করতে হয়, যাতে পরের বার আবার চাইতে সুবিধা হয়?
না না, থাক থাক, আর করতে হবে না। এরা আমাদের নাতি নাতনি করলেনি। আমাদের লিপিকে কিছু দিলে ওর দাদাদের এত গায়ের জ্বালা হয় কেন বলো তো? আসলে আসলে লিপিকে আমি খুব ভালোবাসি তো, তাই বোধ হয়। কিন্তু ভালোবাসো না কেন বলো? 3 ছেলের পর একটা মেয়ের স্বপ্ন আমি তো প্রথম দেখেছিলাম। আমার ছোট্ট একটি মেয়ে চাই, আমার দুষ্টু একটি মেয়ে চাই, যে আমায় জড়িয়ে গলা করবে আদর যখন তখন। আমার ছোট্ট একটি মেয়ে চাই, হ্যাঁ দুষ্টু একটি মেয়ে চাই, যে আমায় জড়িয়ে গলা করবে আদর যখন তখন। আমারও মিষ্টি একটি মেয়ে চাই, আমার পুতুল পুতুল মেয়ে চাই, বলো না চাই নাকি আর ছেলে করে, কিন্তু আবার ছেলে হলে করবে তুমি কি? চাওয়া যদি হয় গো তার জবাব দেব কি? কিন্তু আবার ছেলে হলে করবে তুমি কি? চাওয়া যদি হয় গো তার জবাব দেব কি? ট্রাই অ্যাগেইন বলবো আজীবন। আমার মিষ্টি একটি মেয়ে চাই, আমার দুষ্টু একটি মেয়ে চাই, বলো না চাই নাকি আর ছেলে করে, একটি মেয়ে ফুলের মতো। আমার ছোট্ট একটি মেয়ে চাই। আমারও এভাবে টাকা তুললে আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা তো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে মাস্টারমশাই। এগুলো বৃদ্ধ বয়সের মাসুল বাবা। বৃদ্ধ হও তখন বুঝবে। আজ নাতি তো কাল নাতনি, সবাইকে খুশি রাখতে রাখতে প্রভিডেন্ট ফান্ড কেন, রাজকোষও শেষ হয়ে যায়। কুশল, টাকাটা তুলে তুমি তোমার কাছে রাখো, আমি আসি। আচ্ছা। কে সদানন্দ, কেমন আছো? আরে অতীন্দ্র, ভালো ভালো ভালোই আছি। তা তোমার কি খবর? এই চলে যাচ্ছে। তাই পাসবইটা নিয়ে এত হিসেব নিকেশ কি করছো? হ্যাঁ, ও একটা ছেলে মানুষই, ছাড়ো ছাড়ো ওসব ছাড়ো। বলোই না, কি ব্যাপার? পুরো মানুষের ছেলে মানুষই মাঝে মাঝে খুব ইন্টারেস্টিং হয়। বলতে আমার কিরকম লজ্জা লাগছে বুঝলে। বলোই না। ব্যাপারটা কি জানো, আমার স্ত্রী সুপ্রভা বেঁচে থাকতে আমার প্রত্যেক জন্মদিনে আমাকে একটা করে ধুতি কিনে দিতেন। তার মানে তোমাকে খুব ভালোবাসতেন? তা তো বাস্তব ঠিকই, কিন্তু এখন প্রবলেমটা কি? তুমি তো জানো আমার স্ত্রী মারা যাবার পরপরই আমি রিটায়ার করি। তখন আমি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যেসব টাকা পেয়েছিলাম সেগুলো সবই তো আমি আমার ছেলেকে বাড়ি মেরামত করার জন্য দিয়ে দিয়েছিলাম। থাকার মধ্যে ছিল এই ব্যাংকেই একটা জয়েন্ট অ্যাকাউন্ট আমার আর আমার স্ত্রীর নামে। তো আমার প্রত্যেক জন্মদিনে এই অ্যাকাউন্টটা থেকে 100 টাকা করে টাকা তুলে একটা নতুন ধুতি কিনে পরি। তাতে আমার কিরকম মনে হয় জানো, সুপ্রভাই আমাকে দিচ্ছে। এইবারে টাকাটা তুলতে এসে একটা সমস্যায় পড়ে গেছি। কিসের সমস্যা? এবারে এই টাকাটা তুলতে এসে দেখছি অ্যাকাউন্টে আমার মাত্র 500টা টাকা আছে। এখন আমি যদি এই বছরে 100টা টাকা তুলে নিই তাহলে আর 400টা টাকা বাকি থাকে। কিন্তু ধরো যদি ভাই আমি 4 বছরেরও বেশি বাঁচি, তাহলে তো আর প্রত্যেক বছর নতুন ধুতি কিনে পরা হবে না। সেই জন্যই ভাবছিলাম যে এবারে যদি একটু কম সম করে 50 টাকা মতো মূল্যের একটা ধুতি কিনি, কোয়ালিটিটা একটু খারাপ হবে, তাহলেও তো আরো কয়েকটা বছর সুপ্রভার অ্যাকাউন্টে ধুতিটা কিনে পরা যাবে। দেখো সদানন্দ, এত হিসেব করে বাঁচা যায় না। আচ্ছা ভাই, এবারে জন্মদিনের ধুতিটা যদি
যদি আমি কিনে দিই? না না, সে কি কথা, তা হয় না, তা হয় না ভাই। কেন হয় না? তোমার স্ত্রী আমায় কি বলতেন? ভাই, তার মানে আমি তোমার শালা হলাম? এখন আমি যদি তোমাকে ধুতি কিনে দিতে চাই, তাহলে তো আমার বোনের আত্মা খুব খুশি হবে। অতএব সেই সৌভাগ্য থেকে তুমি আমায় বঞ্চিত করো না। তাছাড়া সম্পর্কটা যখন শালা ভগ্নিপতির, তখন তো তুমি অনায়াসে আমার ঘাড় ধরে বলতে পারো, ওই শালা, হ্যাঁ, জামাই ষষ্ঠীতে ফাঁকি মারো, আর আজ জন্মদিন একটা ধুতি দিতে পারো না? এই, এতদিন লোককে বলতে শুনেছি এমন বাবা মা পাওয়া ভাগ্যের কথা, এমন স্ত্রী পাওয়া ভাগ্যের কথা। আজ বলছি এমন শালা পাওয়া ভাগ্যের কথা। হ্যাঁ, তাহলে তাহলে চোখে চল নয়, মুখে হাসি নিয়ে বলো, ওই শালা, চলো ধুতি কিনে দেবে। হ্যাঁ, চলো চলো। এই দেখো, তোমার বাবা ব্যাংক থেকে একটা টাকাও তোলেননি, তাহলে এই ধুতিটা এলো থেকে? তুমি তো আমার একটা কথা বিশ্বাস করতে চাও না। এবার দেখলে তো তোমার বাবা কিরকম দোকান বাজার থেকে পয়সা চুরি করেন। না 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 বৌমা, তুমি যা ভাবছো তা না। এই চুপ ধুতিটা করুন। বেশি বেলায় বাজারে গিয়ে সস্তায় পচা পচা সবজিগুলো নিয়ে আসেন, সেখান থেকে পয়সা চুরি করেন। দোকানে গিয়ে জিনিসপত্র ওজনে কম নেন, সেখান থেকে পয়সা সরান। তার উপর আবার বাড়ির আলমারি টালমারি থেকেও পয়সা সরান কিনা কে জানে। সবসময় তো আর নজর রাখা যায় না। আপনি কিছু বুঝি না ভেবেছেন, তাই না? ছি 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 বৌমা, কাকে কি বলছো? একটু ভেবে কথা বলো। বাজে কথা না বলে ধুতি কেনার টাকা তুমি কোত্থেকে পেয়েছো সেটা বলো। না বলবো না, কারণ আমি জানি আমি সত্যি কথা বললেও তারা বিশ্বাস করবি না। ন্যাকা, চুরির কথা নিজের মুখে বলবেন কি করে? হ্যাঁ, চুরি করে আবার নতুন ধুতি পরা, ঝাঁটা মারে এমন জন্মদিনের মুখে। ছোট লোকের মতন কথা বলো না বৌমা। কি বললেন? আমি আমি ছোট লোক? শুনলে শুনলে তোমার বাবার কথা? ও শুনে কি করবে? আমার ছেলেটি তো একটা স্ত্রৈণ। কি বললে? আমি স্ত্রৈণ? আমি বাবা, দাদুকে মারবে না। এই এদিকে আয়, চল। কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসালো অঙ্গনে, কবে থাপিত চিত্ত করিব শীতল তোমার করুণা চন্দনে। সদানন্দ আর কোনোদিন আসবে না অতীন্দ্র। সে কি? জানো তো আজ ওর জন্মদিন, তাই ওর জন্য আমি একটু ফুল নিয়ে এলাম। প্রতিবেশীদের কাছে যা শুনলাম, ছেলে বাপকে চোর বলেছে। ছি, 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 ছি। বাজারের পয়সা চুরি করে ও নাকি ওর জন্মদিনে ধুতি কিনেছে। তাহলে বডি তুলি স্বরূপদা, দেরি করলে আবার শ্মশানে লাইন দিতে হবে। আরে আজকাল তো সব জায়গাতেই লাইন দিতে হয়। চলো। বলো রে হরি বল, বলো রে হরি বল, বলো রে। দাঁড়াও, সদানন্দ দেহটা নামাও। কি বলছেন কি আপনি? বাংলা ভাষাতেই বলছি, বুঝতে পারছো না? দেহটা নামাও। ও মাস্টারমশাই তো ফুল দেবেন, তা ছুড়ে দিন না। ফুল মানে শ্রদ্ধা, ঘৃণা নয় যে ছুড়ে দেব। নামাও। আমায় ক্ষমা করো সদানন্দ, আমি তোমার মৃত্যুর জন্য দায়ী হয়ে রইলাম। দাদু, আমার সঙ্গে এদিকে এসো দাদু। এই ফুলগুলো দাদু পায়ে রাখো। এবার আমি তোমায় যা বলতে বলবো, তুমি সেই কথাগুলো চিৎকার করে বলবে। বলো, বলো দাদু, তুমি চোর নও, তুমি চোর নও। বলো দাদু, বলো, বলো। দাদু তুমি চোর না।
এসব আপনি কি বলাচ্ছেন ওকে দিয়ে? সত্যি কথা। তার মানে সদানন্দকে ধুতিটা আমি দিয়েছিলাম ওর জন্মদিনে। কিন্তু জানতাম না যে আমার সেই ভালোবাসা ওর জীবনে অভিশাপ হয়ে যাবে। তাহলে তুমি কেন বলেছিলে যে দাদু বাজার থেকে পয়সা চুরি করে ধুতি কিনেছে? মিথ্যুবাদী মিথ্যু। বাবলু, আর তুমিও তো দাদুকে চোর বলেছিলে, চোর মারতে গেছিলে। লজ্জা করে না? ক্ষমা চাও দাদুর কাছে। সরু, এই হলো উপরওয়ালার শিক্ষা। আশা করি এবার বুঝতে পেরেছ। আর তোমার ছেলেকে দিয়ে সব কথাগুলো বললাম কেন জানো? যাতে ভবিষ্যতে বুড়ো বয়সে তোমাকেও সদানন্দের মতন আত্মহত্যা করতে না হয়, সেই জন্য। মাস্টারমশাই, এবার অনুমতি দিন, ওনাকে শ্মশানে নিয়ে যাই। না, তো তোমাদের নিয়ে যেতে হবে না। আমাদের বন্ধু তার শেষ যাত্রা আমাদের কাঁধেই চেপে যাবে। চলো। শিবশঙ্কর, প্রাণতোষ, চলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাবা, তুমি কড়া নাহলে? নিচে এসো সবাই। ও, চলো চলো। বলো কি বলবে? সকালবেলা ঘুম থেকে তুলে দিয়ে এবার থেকে সকাল সকাল ওঠার অভ্যেস করো বিপিন চন্দ্র। তোমরা যখন ছোট ছিলে তোমাদের মা মারা যান। তারপর থেকে তোমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং রোগের ওষুধ, মানব জাতির এই কটি বেসিক নিডস, মূল্যবান চাহিদা আমি মিটিয়ে এসেছি। বাবার কর্তব্য পালন করেছি। তোমরা নিশ্চিন্তে ঘুমিয়েছ, খেলে বেরিয়েছ। কিন্তু আমি একটা দুগ্ধবতী গাভী নই যে সারা জীবন তোমরা আমাকে দুইয়ে যাবে আর আমি চোখ বন্ধ করে জাবর কাটতে থাকবো। তাই এখন থেকে তোমরা বাজার করবে, রেশন তুলবে, বৌমারা সংসার চালাবে, এবং আমি আমার বাকি জীবনটা আরামে কাটাবো, নিশ্চিন্তে ঘুমিয়ে বেরিয়ে। বাজ পড়ে ঘুম ভাঙার আগে ঘুম ভেঙে বাজ পড়া দেখা অনেক ভালো, সাবধান হওয়া যায়। সদানন্দর আত্মহত্যা আমার চোখ খুলে দিয়ে গেছে। তাই এবার থেকে সোম মঙ্গল বাজার করবে যতীন, বুধ বৃহস্পতি বিপিন, আর শুক্র শনি নবীন, আর রবিবারটা যদি ইচ্ছে হয়, যদি ইচ্ছে হয় আমি বাজার করব। বড় বৌমা, আজকের বাজারের থলি, টাকা, ফর্দ তুমি বিপিনকে দিয়ে দাও, কারণ আজ ওর দিন, বুধবার। বিপিন, বাজার থেকে 250 মতন কচু চিংড়ি নিয়ে আসবে।
আর মেজো বৌমা, বাবা, তুমি তোমার নিজের হাতে আমার জন্য ওই কুচো চিংড়ির বাটি চচ্চড়ি তৈরি করবে। আমার খেতে ইচ্ছে হয়েছে। আর আর ওতে আলু দিতে ভুলো না। আর হ্যাঁ, ভালো কথা, আমার পেনশনের টাকা থেকে আমি তোমাদের প্রতি মাসে 500 টাকা দেবো, আমার খাই খরচা বাবদ। Is it clear? Have I made myself clear? মেজো ঠাকুরপো, যাও তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে এসো। হ্যাঁ গো, তাড়াতাড়ি যাও, আমাকে আবার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি রাখতে হবে। সকালবেলা বাবা তো আচ্ছা নাটক করলো। না না, বাবার কথা শুনে তো মনে হচ্ছে নাটকের এখনো কিছুই হয়নি, সবে মধ্যান্তর। মনে হচ্ছে নাটক তো সবে শুরু হচ্ছে, দেখো কি হয়। সাবাস অতীন্দ্রমোহন, সাবাস। সদানন্দ হবার হাত থেকে তুমি বাঁচলে। আজ থেকে তোমাকে আমরা অ্যাংরি ওল্ড ম্যান বলে ডাকবো। হ্যাঁ? রাগী বৃদ্ধ। না, রাগী বৃদ্ধ আমি হতে চাই না ভাই, কিন্তু আজ বৃদ্ধদের প্রতিবাদ করার সময় এসেছে। আজকের যুগে কথায় কথায় যুবকেরা বিদ্রোহ করে, নারীরা নিজেদের অধিকারের দাবিতে আন্দোলন করে, আর বৃদ্ধরা কি খড়কুটোর মতন বানের জলে ভেসে এসেছে। তাদের অধিকারের জন্য তারা লড়তে পারে না। দারুণ বলেছ অতীন্দ্র, দারুণ। তোমার এই বিদ্রোহে আমরাও তোমার সঙ্গে আছি। থ্যাংক ইউ, মনে অনেক বল পেলাম। আরে জাগে, ওসব কথা থাকে এখন। তোর সময় বাড়িতে একটু নাম কীর্তন করাচ্ছি, তোমাদের সকলকে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম কীর্তন কেন? ওই দিন আমার স্ত্রী কল্যাণীর 25তম মৃত্যুবার্ষিকী। 25 বছর আগে মা আমাদের ছেড়ে চলে গেছে। তখন তুই মাত্র 3 বছরের। জানো বাবা, যখনই মায়ের কথা মনে হয় বুকের ভিতরটা চিনচিন করে ওঠে। মনে হয় মায়ের ছোঁয়া আজ যদি একটু পেতাম। সত্যি রে, মায়ের স্পর্শ, মায়ের ছোঁয়া যে মানুষকে কতখানি সুখ দেয়, শান্তি দেয়, তা ভাষায় প্রকাশ করা যায় না। মা মাই হয়, মায়ের কোনো বিকল্প নেই রে। আচ্ছা বাবা, তোমার কখনো মনে হয় না যে মায়ের মৃত্যুর জন্য আমিই দায়ী? কি বলছিস মা? হ্যাঁ বাবা, এই দিনটালে মনে হয় মা তো আমাকে বাচ্চা থেকেই মারা গেছে। দাদারা তো আকার ইঙ্গিতে সে কথাই বোঝায়। তোর দাদাদের কথা বাদ দে, ওরা কি জানে? কারণ মৃত্যুর জন্য কেউ কখনো দায়ী হয় না। আসলে নিয়তি সব, তুই তো নিমিত্ত মাত্র। তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ। তোমাদের ছেড়ে কোথাও যাব না কোনোদিন কোনোখানে, তোমাদের সুখে কত সুখী আমি শুধু এই মন জানে। তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ। আমি যে তুলেছি দৌড়ে এই
একটি দিনেও একা হতে পারবো না, তোমাকে জড়িয়ে থাকবো আমরা কিছুতেই ছাড়বো না। তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ। তোমাকে জড়িয়ে থাকবো আমরা কিছুতেই ছাড়বো না। তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ। তোমাদের ছেড়ে কোথাও যাব না কোনোদিন কোনোখানে, তোমাদের সুখে কত সুখী আমি শুধু এই মন জানে।